নমস্কার, আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়। ডিস্কো ড্যান্সার থেকে দিল্লির রাজনীতি, আর এখন বাংলার রাজনীতিতে পার করেছেন অভিজ্ঞতার 100 মাইল। শুরু করেছিলেন সমান্তরাল সিনেমা থেকে, আর বাণিজ্যিক ছবির হাত ধরে পৌঁছেছিলেন খ্যাতির শিখরে। কলকাতার গৌরাঙ্গ হয়ে গিয়েছিলেন বলিউডের সুপারস্টার, আর বাংলার মহাগুরু। রূপালী পদ্মার এমএলএ ফাটাকেষ্ট এখন বাস্তবে বাংলার রাজনীতির এক নিঃশব্দ যোদ্ধা। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে যে ঝড় উঠেছে, সেই গেরুয়া ঝড়ের নৌকার অন্যতম কাণ্ডারি তিনি। মুম্বাই নয়, এখন ঘাঁটি গেড়েছেন এই বঙ্গে, ঘুরে বেড়াচ্ছেন বাংলার আনাচে কানাচে, মাঠে ঘাটে প্রান্তরে। 75 বছর বার করার পরেও এখনও তার শরীরে এতটুকু ক্লান্তি গ্রাস করেনি। আর সেই মহাব্যস্ত মানুষটিকে আমরা পেয়েছি, অর্থাৎ মিঠুন চক্রবর্তী, নিউজ টাইমের সঙ্গে আমাদের বিশেষ অনুষ্ঠান সাফ কথায়। শুরুতেই মিঠুনদা, স্বাগত নিউজ টাইমের অনুষ্ঠানে। বাঙালি সবসময় রাজনৈতিক সচেতন আমরা বলি, আর আপনার ছাত্র জীবনে রাজনীতি আপনার সঙ্গেই ছিল, নকশাল রাজনীতি, তারপরে আপনার বলিউডে যাওয়া, সেখানে জীবন সংগ্রাম আমরা সবাই জানি। তারপরে আপনি একটা সময় টিএমসির সঙ্গে রাজ্যসভার সাংসদ হওয়া, ছেড়ে দেওয়া, মাঝখানে অনেকটা সময় আপনি বিরতি নিয়েছেন, আপনার নিজের অভিনয় জগতে কাজ করেছেন। কিন্তু কেন আবার বিজেপির মতন দলের সঙ্গে, বা কী মতাদর্শের জন্য আবার আপনি সক্রিয় রাজনীতিতে সরাসরি চলে এলেন? 2021 থেকে আমরা শুরু করেছিলাম, তখনও আপনি খুব পরিশ্রম করেছিলেন, সেবারে হয়তো সফল হয়নি, কিন্তু এবারে কেন? অনেকগুলো প্রশ্ন একসাথে করলে। 2021-এ সফল হয়নি, তার প্রথম উত্তরটা দিই। সফল হয়নি কীভাবে বললেন? 3 থেকে 77 ছোট জাম নয়, লংগেস্ট জাম নিয়েছিলাম। বাকি যেটা হয়েছে সেটা এখন এসআইআর বলে দিচ্ছে যে কী হয়েছিল, যার ফলে আমরা এই তো সেবারই আমরা গঠন করে নিতাম। সক্রিয় রাজনীতিতে আমি সবসময় না থাকলেও কিন্তু রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম সবসময়। সেটা এখানে বলুন, বম্বেতে বলুন। যদি একটা সুপারস্টার মজদুর ইউনিয়নের চেয়ারম্যান হবেন কী করে? হয়, কোনোদিন হতে পারে না। তারপরে আর্টিস্ট ফোরামের প্রেসিডেন্ট হয়েছি, কী করে হতে পারে? এসব তো হয় না। মানে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আই ওয়াজ অলওয়েজ ফর দ্য পিপল। এই আমার জীবনে একটা স্বপ্নই ছিল যে লোকের জন্য কিছু করা। সে যখন এখানেও ছিলাম সেটাও তাই ছিল, এখানেও তাই ছিল। এখন বলছেন আপনি এই ধরনের দলকে এটা অচ্ছুত দল নাকি বিজেপি? সবসময় সবাই বলেন এটা অচ্ছুত দল, আর বাকি দলগুলো সব ভগবানের দল। একটা এত বড় পার্টি, বিশ্বের সব থেকে বড় পার্টি, 21টা রাজ্য চালাচ্ছি, তাহলে এই ধরনের পার্টি মানেটা কি? না, মানে বাংলা রাজনীতিতে সেই ধরনের প্রশ্ন এসে যায়, যেহেতু আপনার রাজনৈতিক মতাদর্শ এক এক সময় আমরা একরকম দেখেছি। আপনি এক সময় বামপন্থী বিশ্বাসী ছিলেন। বামপন্থী বিশ্বাসী বলবেন না, আমি এতে কমিউনিস্ট এর মতাদর্শী বিশ্বাসী ছিলাম। আমি একটা কথা বলি সবাইকে, কিন্তু সবাই বুঝতে পারেন কিনা বুঝি না। দেখুন, এই যে নাম দেয়া হয় আমাদের, আমরা রাষ্ট্রবাদী, আমরা কংগ্রেসবাদী, আমরা এইবাদী, আমরা ক্লাববাদী, এগুলো হয় না, এসব নাম দেওয়া হয়। কিন্তু আসল মুদ্রাটা যদি দেখেন, সবার এক। তো আপনি যদি এখন বিজেপিকেই ধরেন, কি আমরা যদি এখন আলুর চাষির কথা বলি, আমি সেই ছোটোবেলায় আলুর চাষির জন্য লড়েছি, ধানের চাষির জন্য লড়েছি। ঘুরিয়ে যদি আপনি আসেন, তাহলে মূলটা ওখানেই। এখানেও তাই, সেই কথাই বলছি, কিন্তু নাম পড়ে গেছে রাষ্ট্রীয়বাদীর। তো রাজনীতিক মহলে এসে আমি যে পার্টিতেই যাই না কেন, তাদের যদি বৈশিষ্ট্যটা ওইখানে লেগে থাকে, দে আর অল সেম। এখন আপনি বলবেন এখন যে সরকার চালাচ্ছে তার সাথে এর সাথে তুলনা কি? সে তুলনা করার কোনো জায়গা নেই। আমরা এখন এটা একটা
মানে সেই আগে পার্টি ছিল, নিশ্চয়ই ছিল, কিন্তু তারপরে এখন ম্যাডামের হাত থেকে এটা বেরিয়ে গেছে, এখন একটা করাপ্ট পার্টি হিসেবে খুব ফেমাস হয়ে গেছে। আপনি তো মানে এখন ঘুরছেন প্রচুর, মাঠে ঘাটে প্রান্তরে গ্রামে গ্রামে যাচ্ছেন, সভা করছেন, মানুষের সঙ্গে যখন দেখা করছেন কীরকম সাড়া পাচ্ছেন? দেখুন, আমি অ্যাক্টর, আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখি। আগের বডি ল্যাঙ্গুয়েজ আর এখন বডি ল্যাঙ্গুয়েজে অনেক তফাৎ এসে গেছে। আমরা সংগঠিত ছিলাম না, সত্যবাদী। বিজেপি সংগঠিত পার্টি ছিল না, সবাই ছিল বিজেপি, কিন্তু সংগঠিত ছিল না। কিন্তু এই আমি গিয়ে যতখানি পেরেছি বুঝিয়ে বাজিয়ে হাত পায়ের জোরে কে মনোমালিন্য কাটিয়ে, এখন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 85 to 90% আমরা সংগঠিত। আমরাও বারবার বিভিন্ন প্রশ্ন রাখতাম যে বিজেপি সাংগঠনিক দিক থেকে এখনও বাংলায় সেভাবে গড়ে ওঠেনি। আপনি বলছেন সেই দুর্বলতাটা অনেকটাই কেটে গেছে, এখন 85 to 90% আমরা সংগঠিত। আরেকটা হচ্ছে যে মানে এই ধরনের মানে তৃণমূল দলের মতন লড়ার জন্য যে সাংগঠনিক শক্তি হয়তো কিছুটা পেয়েছেন, কিন্তু পুলিশ প্রশাসন সবসময় যারা বর্তমান শাসক দল তাদের হয়ে কাজ করে, কিন্তু সেই জায়গাগুলো কি এবারে অন্যান্য বারের তুলনায়, যে 2021-এর উদাহরণ আপনি বলছেন, সেই জায়গাটা কি অনেকটাই দেখুন, এটা টোটালি ডিপেন্ড করে ইলেকশন কমিশনের উপরে। এখন ওনারা যদি একটুখানি জোর দেন, একটুখানি যদি, এখন কি জোর দিলেই তো বলবে এটা বিজেপি করাচ্ছে, কিন্তু বিজেপির জন্য বলছি না, সব পার্টির জন্যই ইলেকশন কমিশনকে খুবই টাইট হতে হবে, খুবই স্ট্রং হতে হবে, অ্যান্ড ভোট যাতে দিতে পারে তার ব্যবস্থা ওনাদেরই দিকে। কিন্তু এসআইআর নিয়ে তো বিতর্ক, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলার মানুষকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করতে নির্বাচন কমিশন এইভাবে বিজেপির হয়ে কাজ করছে, অর্থাৎ নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, এবং এই কারণেই এত ঝামেলা। তো তার কারণে তার মানে যে মরা ভোট যেগুলো পেয়েছেন তার জন্য বিতর্ক তো করবেন? ডেড বডিজ এখানে এসে ভোট করছে, যারা মরে গেছেন তারাই ভোটের সময় আসেন, খেয়ে দিয়ে ভোট করে চলে যান উপরে। স্থানান্তরিত ভোটার অন্য রাজ্যে চলে গেছেন, হ্যাঁ, মানে এখানে ডেড বডি কোনো এখানে আসেন, খেয়ে দিয়ে ভোট করে চলে যান, মানে তাদের জন্য বিতর্ক করবেন? যারা ওখান থেকে আসেই না, ভোট দেয় না, এই এতগুলো ভোট ক্যান্সেল হলো কেন সেটা তো বলুন, তার জন্য বিতর্ক করবেন? ইউ হ্যাভ নো আনসার। তারা নেই। একটা লোকের 389টা ছেলে মেয়ে, সুপ্রিম কোর্ট করছে বায়োলজিক্যালি ইম্পসিবল, আপনি তার জন্য লড়বেন? বায়োলজিক্যালি ইম্পসিবল লোকের জন্য বিতর্ক করবেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মনে করে উনি যা বলেন বাংলার মানুষ সেটাই বিশ্বাস করেন, কারণ তিনি সবাইকে ওভাবেই বলেন। মানে মিথ্যা, অনেকে বলেন যে মিথ্যা বলছেন, কিন্তু জনগণ ভাবেন যে উনি সত্য বলছেন। এটা কি তার এটাই ওনার টেকনিক, ওটাই ওনার ন্যারেটিভ। ইয়াস, কেন এখানকার লোক এত পড়াশোনা করেনি, উনি পড়াশোনা করতেও দিচ্ছেন না। আপনাকে যদি বলি, আমাদের পশ্চিমবঙ্গে 50,000 স্কুল আছে, গভর্নমেন্ট স্কুল। তার মধ্যে কোনো স্কুলের টিচারই নেই, কোনো একটা টিচার আছে, তিনি 5টাই ক্লাস নেন, আর সব সাবজেক্ট উনি পড়ান। কখনো নিজেরা চাঁদা দিয়ে তাদের স্কুল চালাতে হয় খড়ি কয়লা নিয়ে, কিন্তু মাদ্রাসাকে উনি 5,713 কোটি টাকা দিয়েছেন, আর 165 কোটি টাকা দিলে এত কোনো স্কুল আরামে চলতো। আদিবাসীদের স্কুলে একটা টিচার নেই। উনি তো চান কে নিজেরা পড়াশোনা না করেন, এরা যেন না কিছু বুঝতে পারে। তা আমি যত মিথ্যে বলবো যেন সব সত্য হিসেবে এটা গ্রহণ করা হয়। এটা করেওছে লোকে, সেটাই আমাদের দুঃখের। এই রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়, সেই কারণে এখানে 100 দিনের কাজে দুর্নীতি হয়, সেই কারণে এখানে রেশনে দুর্নীতি হয়। এখানে কোথায় দুর্নীতি হয় না সেটা বলুন না। আপনি এতক্ষণ বলতে যাবেন আপনার মুখ ব্যথা হয়ে যাবে। আপনি বলবেন এই একটাই জায়গা যেখানে দুর্নীতি হয় না, মানে দিস পার্টি হ্যাজ বিকাম ফেমাস ফর কারাপশন। পুরো ইন্ডিয়াতে যান আর বলে দেবে আপনাকে তৃণমূল পার্টি মোস্ট কারাপ্টেড পার্টি। আমাকে বলতে হবে না, তারাই বলে দেবে। না, এক হচ্ছে আপনার হচ্ছে কর্মসংস্থান, দুই হচ্ছে শিল্প, কোনোটাই আসেনি। বিজেপি সরকার আসলে কি এই জায়গাগুলোকে পরিবর্তন হবে, মানে শিল্প আসবে, কর্মসংস্থান হবে? বিজেপি সরকার যে মুহূর্তে গঠন হবে, হু করে উন্নয়ন দেখবেন, হু করে, কারণ তারা ওয়েট করছে। এটা একটা জায়গায় এমন হয়ে গেছে যেখানে কোনো উন্নয়নই নেই। যত ফ্যাক্টরি যেতে সব ঢুকে পড়বে এখানে,
বিকজ উইল গিভ দেম ট্যাক্স হলিডেজ, তো আসবেই। এখান থেকে যে রাজ্য থেকে 6,688টা কোম্পানি চলে গেছে, সেখানে আপনি উন্নয়নের কথা বলেন কি করে? সেই জন্যই দেখবেন যে লাইন দিয়ে সব বেকার ছেলেরা দাঁড়িয়ে আছে 50 টাকা পাওয়ার জন্য। বেকার ভাতা, যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার। এই যে বেকার ভাতা বলবেন না, এটা বেকার ভাতা বলে না। তাহলে এই অবস্থা হয় না, কি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকাল থেকে সন্ধ্যে অবধি। হ্যাঁ, তাহলে কিন্তু কিন্তু গ্রামে গঞ্জে এই লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, যুবসাথী, এগুলোই তো নাকি তৃণমূলের ইউএসপি, যে মানুষ ভোট দেবে উন্নয়নের জন্য, মমতার উন্নয়নে ভোট দেবে আর মমতার দানের জন্য ভোট দেবে। হ্যাঁ, তো কারা পাচ্ছেন সেটাও দেখবেন, কারা পাচ্ছেন সেটাও একটু নজর রাখবেন। এই এত সাথী করে এবার আমরা সাথী হারা হয়ে যাব, আর কোনো উপায় নেই। দেখুন এইসব, এই যে লক্ষ্মী ভাণ্ডার 1,500 টাকা, আচ্ছা, আপনি ভাতা রাজনীতিতে বিশ্বাস করেন না তাহলে? আমি যেটা বলতে চাইছি যে 1,500 টাকা করে দিচ্ছেন, বাট এটা তো বিজেপি শাসিত রাজ্যে, সেখানে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। 1,500 তো কম। কিন্তু এখন যদি আমরা বলি আমরা 3,000 টাকা দেবো, তাহলে বলবে আমাদের কপি করেছে, ওই জন্য আমরা বলছি না। কিন্তু দেখুন, ওনার দেওয়ার আগে থেকে ওখানে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। দেখুন, ভাতা দেওয়া ভুল নয়, ওটাকে অভ্যেস করে দেওয়া ভুল। ভাতা দেওয়া ভুল না, ওটাকে অভ্যেস করে দেওয়া ভুল। আপনি এমন করে ভাতা দিন, সেই ভাতা থেকে, যেমন প্রাইম মিনিস্টার সাহেব করেছেন, এটা দিয়েছেন, তার সাথে সাথে পয়সা দিয়েছেন যাতে আপনি ছোটো একটা বিজনেস করতে পারেন, সে আপনি স্বনির্ভর হয়ে পারেন। এখানে তো উনি ধরেই নিয়েছেন, ভাতা দাও, চুপচাপ বাড়িতে বসিয়ে রাখো, এই টাকা দাও, আমাকে ভোট দাও। একটা প্রশ্ন আমি করছি, আপনি কথায় কথা বললেন যে মাদ্রাসা উন্নয়নের জন্য তিনি কোটি কোটি টাকা বরাদ্দ করছেন, তাহলে এই কথাটা কি আমরা বলতেই পারি যে তৃণমূলের বিরুদ্ধে বারবার এই প্রসঙ্গটা আসে যে একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি কোথাও তৃণমূলের দুর্বলতা আছে? বা দুর্বলতা নেই, উনি খাচ্ছেন, দুচ্ছেন, ঘুমোচ্ছেন ওই একটি সম্প্রদায়কে নিয়ে। ওনার ওই একটাই ভোট ব্যাংক, আর ওই ভোট ব্যাংকে কম পড়ছে বলেই উনি চেঁচামেচি করছেন। ভোট ব্যাংক কম হয়ে গেছে এখন, ওই জন্যই ওনার মাথা খারাপ হয়ে গেছে। তাহলে ভোট কে দেবে আমাদের? আপনি দেখুন, আপনি দেখেন কি বিজেপির ভোট যায়নি? ইসআইআরে বিজেপিরও তো ভোট গেছে, কেউ আমরা তো চেঁচামেচি করছি না। উনি করছেন কেন? এই জন্যই করছেন কি ওনার ভোট ব্যাংক গেছে। রিসেন্টলি মালদার মোথাবাড়ির ঘটনাটা যেটা দেখেছি, যে জুডিশিয়াল অফিসারদের পর্যন্ত নিরাপত্তা কি অবস্থা, যে এখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এরপরে মানুষ ভাববে যে কি করে সম্ভব, ওখানে কেন শুধুমাত্র ওখানকার লোকদের দাবি যে আমাদের নাম কেন বাদ গেছে, সেই কারণে এই সেই বিক্ষোভটা এমন আকারে হলো যেখানে জুডিশিয়াল অফিসাররা তাদের মৃত্যু ভয় করে ওখান থেকে কিভাবে রেস্কিউ হয়েছে। আমি দেখুন একটা কথা বলি, তাহলে ভাবুন কি অবস্থা এই রাজ্যের। তো আমি তো বলছি কি ইলেকশন কমিশনকে স্ট্রংগেস্ট পসিবল অ্যাকশন নেওয়া উচিত। 2-3টে অফিসার নয়, পুরো পুলিশ স্টেশনকে সাসপেন্ড করে দেওয়া উচিত, অ্যান্ড স্ট্রংগেস্ট পজিশন নিয়ে এসে দাঁড়ান। অর্থাৎ সেক্ষেত্রে তো আপনার মানে তৃণমূল বলবে যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করতে। হ্যাঁ, ওই তো, তাছাড়া ওনাদের কিছু উপায় নেই। উনি এখন সব চেষ্টাই করবেন। উনি একটা ভিকটিমহুড প্লে করতেই চান, সবসময় উনি ভিকটিম কার্ড প্লে করেন। কখনো হাত ভেঙে যায়, কখনো পা ভেঙে যায়, কখনো কী হয়ে যাবে, ওই ভিকটিম কার্ড প্লেই করেন। কিন্তু এবারে চলবে না, কোনো পিপুল বোর হয়ে গেছে, পিপুল বুঝতে পারছে। আমরা বলতেই পারি যে এবারে এসআইআর ভোটে কোথাও না কোথাও একটা এফেক্ট পড়বে এবং একটা চেঞ্জের কোনো সম্ভাবনা তৈরি হবে। ডেফিনেটলি পড়তেও পারে, নাও পড়তে পারে। পড়লে পরে একদম হোয়াইট ওয়াশ হয়ে যাবেন তৃণমূল। দেখুন, কুম্ভ মেলার কথা বলছি, প্রয়াগের কুম্ভ মেলা সনাতনীদের জাগিয়ে দিয়েছে। সনাতনী হ্যাজ রিজন। যেমন আমি গর্ব করে বলি, গর্ব সে কহো হাম সনাতনী হ্যাঁ। সনাতন এখন জেগেছে, আর যদি জেগে ভোট করে তাহলে আটকানো মুশকিল। কিন্তু সনাতনী ভোট বা সনাতনী হিন্দু যদি পশ্চিমবঙ্গে হিসেব করেন 70% হিন্দু, 30% সংখ্যালঘু, যদিও 30% একটু কম, কিন্তু সেক্ষেত্রে সেই ভোটটা তো তৃণমূলের দিকেও আছে। তাহলে আপনারা এত আত্মবিশ্বাস কী করে বলছেন যে এই তৃণমূলের দিকে সনাতনী ভোট নেই? তৃণমূলের দিকে নেই, যারা হিন্দু হয়ে তৃণমূলের ক্যাডার, তাদের আমি হিন্দু বলতে নারাজ।
কিন্তু তারা গরুর মাংস খাওয়াকে সাপোর্ট করেন। আপনি যে বলছেন এই যে মাছ মাংস, এই মাছ খেতে দেবে না, ডিম খেতে দেবে না, এটা আপনি বিশ্বাস করেন যে আমরা এলে পরে এটা হতে দেবো না? আপনি চলে যান না মহারাষ্ট্রে, থাকি তো ওখানে, দেখে আসুন। আর উপরে রাস্তায় ওপেন ফ্রাই করে খাচ্ছে। রাজস্থানে গেছিলাম শুটিং করতে, ভোপালে গেছিলাম। স্যার বিজেপি কিন্তু এই বায়োনাইটে তো তৈরি করে দিচ্ছে এরা। না না, এটা উনি ন্যারেটিভটা তৈরি করছেন, কিন্তু আসলে সেটা নয়, উনি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন। একটু বোঝার চেষ্টা করুন। উনি বলছেন মাছ খেতে দেবে না, এই খেতে দেবে না, কিন্তু একবারে বলছেন না অ্যাকচুয়ালি তোমাদের গরুর মাংস খেতে দেবে না, কিন্তু আমি এলে তোমাদের গরুর মাংস খাওয়াবো। উনি নাকটা এরম না করে এমনি করে দেখাচ্ছেন। আর আমি এটা ডাইরেক্টলি বলছি, কি উনি ইনডাইরেক্টলি বলছেন কি এই খেতে দেবে না, এই খেতে দেবে না, এটা সত্য নয়। তো ন্যারেটিভটা, আসল ন্যারেটিভটা কি? কে তোমাকে গরুর মাংস খেতে দেবে না বিজেপি এলে পরে, আর আমি এলে পরে তোমাদের গরুর মাংস খাওয়াবো। কি সুন্দর! কখন কোনো ডাউট হয়? আচ্ছা, আপনি সনাতনী হিন্দুদের ভোটের কথা বলছেন, তাহলে কি আমি এটা ধরে নেবো যে মুসলিম সম্প্রদায়ের ভোট আপনাদের দরকার নেই? দরকার নেই বলবো না। আপনাদের দলের অনেকেই তো বলেন যে আমাদের দরকার নেই, আমরা ভোট। দেখুন, সে বলুন বলুন না, আমি বলছি এটা প্রথম কথা শুনো। বিজেপি ইজ নট এগেনস্ট মুসলিম, বিজেপি ইজ নট এগেনস্ট ইন্ডিয়ান মুসলিম। বিজেপি এগেনস্ট যারা ভারতের থেকে ভারতের ক্ষতি করে তাদের বিরুদ্ধে। সেটা তো আমিও হতে পারি। আমি যদি এটা এইসব জিনিসকে সাপোর্ট করি তাহলে তো আমি এটা দেশদ্রোহী হয়ে গেলাম। আমি যদি আমার দেশকেই না ভালোবাসি, আপনি এখনও ওই 400 কিলোমিটার খুলে রেখে দিয়েছেন কেন? কেন জমিন দিচ্ছেন না? এতবার চিঠি দেবার পর, হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার দেবার পরও কেন দিচ্ছেন না? এতদিন তৈরি হয়েছে তো। উই উড হ্যাভ বিন মাচ সেফার। এটা দেশের নিরাপত্তা নিয়ে কথা উঠছে স্যার এখন। হ্যাঁ, নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন। একটা দেশের, আমাদের ভারতবর্ষের দেশের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে। আবার একটা কথা হচ্ছে যে ডেমোগ্রাফি নাকি চেঞ্জ হয়ে গেছে, সত্যি কি তাই? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। বর্ডার সংলগ্ন যে জায়গাগুলো, সেখানে নাকি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ হয়েছে তো, ওই জন্যই হচ্ছে। আপনি যদি এটাকে বন্ধ করে দেন তো উইল বি অল স্ক্যাটার্ড অল ওভার। আমরা একসাথে মিলেমিশে যেমন আগে ছিলাম সেরকম চলো। এখন ওই জায়গাটাকেই কনসেন্ট্রেট করা হচ্ছে। কেন? অল দে আর নট ইন্ডিয়ানস ওইখানে এসে ঘর বাঁধছে সবাই। তো ওইখান থেকে টেরোরিজমটা শুরু হবে। ওখান থেকে নিয়ে আসবে মালদা, মালদা থেকে কলকাতা, কলকাতা থেকে বিহার, বিহার থেকে ইউপি, ইউপি থেকে দিল্লি, এরকম করে পুরো ভারতবর্ষে ঘুরে যাবে। ইট উইল বিকাম ভেরি ডেঞ্জারাস ফর ইন্ডিয়া। বিজেপি এলে কি এই জায়গাটা পরিবর্তন? একদম, মানে উইদাউট নোটিস উইল ডু। যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেন, ঘুষপেটিয়া, ঘুষপেটিয়া ঘুষকে বাংলার মানুষের পেটের ভাত কেড়ে নিচ্ছে। তো সত্যিই তো, বাংলার মানুষের মধ্যে বাংলার মুসলমান ভাই বোনদের পেট কেড়ে নিচ্ছে। এখন আপনার জন্য কেন্দ্র প্রাইম মিনিস্টার যে মুসলমান ভাই বোনদের জন্য যেসব উপহার দিচ্ছেন, সেগুলো তো ওরা পাচ্ছে না। এরা পাচ্ছে, এরা নিয়ে চলে যাচ্ছে। যারা অভারতীয়, আমরা অভারতীয় দিয়ে কেন সিম্প্যাথি রাখবো? আমি একটা জিনিস খুব জানতে চাই, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই খুব ক্লোজলি ছিলেন, ওদের দলের সাংসদ ছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও আপনি চেঞ্জ দেখছেন? নাহলে কেন এত কেন্দ্রের সঙ্গে তার এই সংঘাত? প্রতিটা কথায়, প্রত্যেকটা বিষয় তার এই মুহূর্তের চাওয়া কি? মানে তিনি কি চান যে পশ্চিমবঙ্গ একটা দেশ, এখানে আমার নিজের রাজত্ব চলবে, দেশের সংবিধান আমরা মানবো না, দেশের আইন মানবো না, সব কিছু? আপনি কিন্তু আমার মুখের কথাটা বলে দিলেন, মুখের কথাটা আপনি বলে দিলেন। দেখুন, যে প্রথম ম্যাডামকে চিনতাম, ভেরি অনেস্ট, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি স্ট্রং, একটা পার্সোনালাইজড একজন রাজনীতিবিদ। আর এখন যখন দেখি -0, এখন উনি পাওয়ার হাংরি হয়ে গেছে, ওনার পাওয়ার চাই। আর যে দলটাকে উনি যেভাবে দু আড়াই বছর পর থেকে চালিত করতে আরম্ভ করেছেন, তারা এখন হাতের বাইরে চলে গেছে। বাঘের পিঠে চড়েছ মা, বাকিটা বলবো না। ভাইপোকে নিয়ে কিছু বলবেন না? আমি কোনোদিনই কারো সম্বন্ধে পার্সোনালি কোনোদিন কমেন্ট করি না। বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলের সদস্য। অমিত শাহ 2021 সালে বলেছিল ইস বার 200 পার। লাস্ট ভবানীপুরে তিনি যখন
শোভাযাত্রা এসেছিলেন ভবানীপুরের শুভেন্দুবাবুর মনোনয়নের জন্মদিন, সেখানেও বলেছেন যে আমরা 177 180টা পাবো। তো হোয়াট ইজ ইয়োর এক্সপেকটেশন ইন? আপনাকে কি বলছি, উনি বলেছিলেন 200 পার। কেন বলেছিলেন? অ্যাকর্ডিং টু দ্য স্ট্র্যাটেজি। কিন্তু এই স্ট্র্যাটেজিটা দেখেননি তো, যেটা আমরাও দেখিনি। এসআই এর পদ দেখতে পাচ্ছি কি, যেখানে উনি বলছেন জিতেছেন ওখানেই তো 44,000 ভোট মাইনাস। উনি তো ওখানে হেরেই রয়েছেন। এমনি করে যাকে যাকে ধরবেন দেখুন, তো আমরা তো 200 পার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বারবার আসছে যে এই এসআইআর হওয়ার ফলে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এখনও প্রচুর মানুষের নাম বাদ গেছে, যেখানে আজকে সুপ্রিম কোর্টকে ইন্টারভেন করতে হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের এই কাজে খুশি নয়। আজকে কোর্টে তারাই গেছেন এবং কোর্টই গোড়া বিষয়টা করেছে। তারপরেও কেন এই এসআইআর নিয়ে তার এত মানে 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 সমস্যা বা এত অভিযোগ, নির্বাচন কমিশনকে বারবার বিভিন্নভাবে নিশানা করা, আক্রমণ করা, মানে এটা কি শুধুমাত্র মানে হারার ভয়? একমাত্র হারার ভয়। আর উনি একটা কোন একটা ইস্যু চান, সেই ইস্যুটা এই ধরনের যাতে হিংসা বাড়ে কিছু একটা, যেমন হিংসা হয়ে গেল না। আপনি এতদিন ধরে যেসব বলে যাচ্ছিলেন, উনি তো উস্কানি দিচ্ছিলেন, মালদাতে হয়ে গেল। এমনকি এমন জায়গা লোকে জুডিশিয়াল লোকেদের পর্যন্ত অ্যাটাক করে দিলেন আপনি। তার উনি তো এমনিতেই মানে না। দেখুন, এই ব্যাপারে আমিও খুব একটু নারাজ। আমি তো ডাইরেক্টলি ক্যামেরাতে বলছি, আমি প্রধানমন্ত্রী অফিসকে বলছি, আমি হোম মিনিস্টার অফিসকে বলছি, নোবডি ইজ অ্যাবাভ দ্য ল। আমাদের সংবিধান তাই বলে যে কেউ আইনের উপরে নয়। তাহলে কি করে একজন গিয়ে সিবিআই অফিসের মধ্যে গিয়ে সেখান থেকে ফাইল তুলে নিয়ে চলে এলেন? ইডির ঘরে ঢুকে যাচ্ছেন, বেরোচ্ছেন, ধমকাচ্ছেন, ওদের চলে এলেন। এটা যদি আমি করতাম তো আমি কি এখনই বসে আপনাকে ইন্টারভিউ দিতে পারতাম? এখন অবধি জেল কাটতাম। তো আমি তো ওপেনলি বলছি, আমার পার্টিকে বলছি, প্লিজ লুক ইনটু দিস ম্যাটার স্যার, কি নোবডি ইজ অ্যাবাভ দ্য ল। মানে এটা কোথাও না কোথাও একটা বিচার হওয়া উচিত। যদিও সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচার্য বিষয়, আগামী 15ই এপ্রিল আবার নেক্সট হিয়ারিং আছে, কিন্তু যে ঘটনা ঘটেছে, ইডি কাজে বাধা দেওয়া এবং গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে আসা, তারপরেও কিন্তু সেভাবে ইডির তরফ থেকে বলা হয় যে যতটা পেনিট্রেশন করা, যতটা মানে চাপ তৈরি করা, সেটা করা হয়নি। কিন্তু ঘুরে ফিরে আবার একটা ওই সেট আপ, আন্ডারস্ট্যান্ডিং, গট আপের বিষয় চলে আসে। আপনি কি এটা বিশ্বাস? ধর, সব মিথ্যে কথা। দ্যাট ইজ দেয়ার ফল্ট। ওদের কমজোরির কথা বলছেন ওরা, সব মিথ্যে কথা। আমি তো অ্যাটলিস্ট আমি অনেকটা ভেতরে, আমি প্রাইম মিনিস্টারের সাথেও আমি ভেতরে, আমি কাজের মধ্যে দিয়েই আমি কথা বলছি, অন্যভাবে নয়। আমি অনেক কিছু জানি, অনেক কিছু না জানার ভান করি, কিন্তু কোনো সব মিথ্যে মিথ্যে মিথ্যে। ইনি ন্যারেটিভ তৈরি করেন। বামেরা কিন্তু এই ন্যারেটিভটা আরও বেশি করে। হ্যাঁ, ওরা ন্যারেটিভ তৈরি করেন, আমাদের সাথে মিল আছে। আচ্ছা বলুন তো, আপনি এইমাত্র কি বলেন কি এরা করে বেশি? আচ্ছা বলুন তো, আমরা তো একটাই বিরোধী পার্টি, সবাই মিলে কেন বলছে কি বিজেপি হটাও? কেউ তো একবারও বলে না কি তৃণমূলকে হটাও। তো এর কোন ন্যারেটিভ? মানে নিজেদের মধ্যে মিলে রয়েছে, ন্যারেটিভ তৈরি করছেন আমাদের এগেনস্টে। বাহ, ভেরি গুড। কেউ বলে না যে তৃণমূলকে হটাও। বামেদের সম্পর্কে আপনার কি মূল্যায়ন? আমি শূন্য ছিল, এরপরেও কি অনেকে বলে মহাশূন্যে চলে যাবে, না কিছু করতে পারবে 2000? দেখুন, যদি চলে যায় তাহলে কি আর কি করা যাবে? কিছু করা যাবে। বামের ভোট রামে চলে গেছিল বলে 2019-এ এত ভালো ফল করেছিল এবং 27-21-এও অনেকটা সেই কাজ করেছে। আপনারা কি সেটা বিশ্বাস করেন? হ্যাঁ, হতে পারে। এটা বিশ্বাস করি, আর এটা এখনো বিশ্বাস করতে চাই। যদি সত্যি করে তৃণমূলকে আপনারা হারাতে চান, তাহলে আসুন সবাই মিলে একসাথে ভোট করি। কেন বিজেপি একমাত্র বিপক্ষ পার্টি, তাকে সামনে আনুন, এই সরকারকে ফেলুন। আর যদি না চান তাহলে এইসব ন্যারেটিভ তৈরি করবেন না। কোথাও কি মনে হয় বঙ্গ রাজনীতি এখন পোলারাইজড হয়ে গেছে? যে আপনি বললেন না, সনাতনী হিন্দু বা এই সংখ্যালঘু ভোট, এটা কি পোলারাইজড হয়ে গেছে? উনি করে দিয়েছেন। আগে আমরা হিন্দু মুসলমান কিছু বুঝতামই না, এখন করে দিয়েছেন হিন্দু আলাদা থেকে মুসলমান। নয়তো কে যেভাবে ওরা বিহেভ করে এসব আমাদের সাথে কোথাও কোথাও, এটা ভাবা যায় না। আর বেশি করে কারা? যারা অভারতীয়, তারা।
এটাও লিখে রাখবেন আমি, যারা অভারতীয়, যাদের কোনো সেন্টিমেন্টস হিন্দুদের সাথে নেই, ভারতীয় হিন্দুদের সাথে নেই, তারাই বেশি করে। বিজেপি যদি সরকারে আসে প্রথম 5টি কাজ কি হতে পারে? স্যার, এখানে 5টি কাজ নেই, সব কাজ বলুন। যদি বিজেপি সরকার গঠন করে আর আমি যদি তার দায়িত্ব পাই, তাহলে আমি 10-20টা ঝাঁটা নেব। আগে পশ্চিমবঙ্গটাকে সাফ করব। এত ময়লা, এত মানে দুর্নীতিতে ভরে গেছে, সেটাকে সাফ করার পর তারপরে অন্য একটা বাংলা, সোনার বাংলা করার স্বপ্ন তৈরি করব। এই প্রশ্ন দিয়ে আরেকটা প্রশ্ন আমি রাখছি মিঠুনদা, যে বিজেপি সর্বভারতীয় দল, আমরা অন্যান্য স্টেটেও যখন নির্বাচন হয়ে দেখেছি তাদের কোনো মুখ্যমন্ত্রী হিসাবে কোনো নাম প্রজেক্ট করা হয় না। তো এই মুহূর্তে বাংলাতেও আমরা দেখিনি যে কোনো নাম সামনে আসে। তো মমতার বিকল্প হিসাবে বিজেপির কোনো নাম বিকল্প কি সামনে আছে? দেখুন, আগে বলে নিই, এটা আমাদের পার্টির সংবিধান। এটা ইলেকশন যখন হবে, আগে ইলেকশন হোক, জিতুক, তারপরে আমরা ডিসাইড করব হু উড বি চিফ মিনিস্টার, হু উড লিড দ্য পার্টি। ঠিক আছে? পশ্চিমবঙ্গ সেটাই এক। কিন্তু যদি আপনি ইনসিস্ট করেন বলার, আমি বলবো আমাকে থেকে ভোট করুন। 294টা সিটে আমাকে দেখে আপনারা ভোট করুন। তাহলে বলতেই পারি মমতার বিকল্প মিঠুন চক্রবর্তী রাজ্যে। ইফ ইউ ইনসিস্ট এই মুহূর্তে, ওকে। কিন্তু পার্টি যদি দায়িত্ব দেয়, আই উইল অ্যাকসেপ্ট ইট। যদি এই ধরনের একটা বড় দায়িত্ব পান, সেই দায়িত্ব আপনি বলছেন অ্যাকসেপ্ট করবেন, কিন্তু কাজ করতে গেলে যেহেতু আপনি মানে আমি বলবো যে একেবারে রাজনীতির মানুষ নন, যেহেতু আপনি একটা অভিনয় জগতের মানুষ, এই রাজনীতিবিদদের সঙ্গে কাজ করতে গেলে কোথাও অসুবিধা হবে না? এখনও তো করিনি, এখন বলতে পারবো না। আমার মনে হয় না আমি কারোর সাথে চলে যাই, যেহেতু আমি যাই না, সেহেতু আই ডোন্ট ফিল এটা হবে। কিন্তু তবু লেটস সি। দেখো, এটা একটা অনেক বড় বিষয় আমাদের সামনে এলো, আপনি নিজেই সেটা আমাদের ক্যামেরার সামনে বললেন, এবং আগামী দিন হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে যখন নির্বাচন শেষ হবে। কিন্তু আপনি যখন এই ময়দানে নেমেছেন, যেহেতু আপনি একজন লড়াকু লোক বলেন, যেভাবে আপনি আপনার জীবনে অভিনয় জগৎ, তারপর আপনার পরবর্তী জগৎ, আপনি লড়াই করে এই জায়গায় খ্যাতির শিখরে পৌঁছেছেন, পশ্চিমবঙ্গে সোনার বাংলা গড়ার যে ডাক আপনি দিচ্ছেন, এই চ্যালেঞ্জটা যদি আপনি নিয়ে থাকেন, তাহলে আপনার কোথাও না কোথাও আপনার মনস্তত্ত্বের মধ্যে এটা ঢুকে গেছে। সেইভাবে আপনি নিজেকে কি তৈরি করছেন? কারণ আপনি এখন যে স্ট্রাকচারের মধ্যে আছেন, প্রচার, তারপরে দলের হয়ে করা, কিন্তু ওই সময়টা, অর্থাৎ সক্রিয় রাজনীতিতে একদম পুরোপুরি সময় দেওয়া, কারণ তারা তো আপনাকে আর অভিনয় জগতে আমরা আর পাবো না, মানে অভিনয় জগৎ থেকে আপনাকে নিজেকে। দেখুন, এইগুলো সব এটা নিজের মেন্টাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। আমি তো এখানেও করছি তাই। আমি যখন 10 দিন শুটিং করি, আবার 10 দিন রাজনীতিকে দিই। যখন রাজনীতিকে দিই তখন শুটিংয়ের কথা ভাবি না, আবার যখন শুটিং করি তখন রাজনীতির কথা ভাবি না, আবার চলে এলাম। দেখুন, কিছুদিন আগে আমি ফৌজির শুটিং করে এসেছি, এসে তখন থেকে এখানে বসে আছি, রোজ একটা দুটো আমি ইন্টারভিউ দিচ্ছি, আর তারপরে মাঠে নামবো, পুরো ক্যাম্পেইন করে তারপরে গিয়ে রেস্ট করবো। যেহেতু আপনি অভিনয় জগতের লোক, টলিউডের বিশ্বাস সিন্ডিকেট নিয়ে সবাই কথা বলে, এবং এ রাজ্যের একটা সময় মানে বাংলার ছবি নিয়ে অনেক আলোচনা হতো, এখন আর সেই আলোচনাও নেই। এখন এই যেভাবে কাজ হয়, প্রচুর লোক প্রচুর কথা বলে, কোথাও কি মনে হয় যে এই জায়গাটাও পশ্চিমবঙ্গে বদল দরকার, মানে টলিউড ইন্ডাস্ট্রিটা? দেখুন, মুভিটা কি, মুভি ইজ এ ফ্রি অফ স্পিচ, তাই তো? এখানে দেখুন, বেঙ্গল ফাইলস রিলিজ হতে দিলেন না, কেন দিলেন না? আপনার ছবি নন্দনে চলে না, চলো, ওটা ডাজন্ট ম্যাটার। আমার তো যদি প্রাচীতে চলে, আই উইল বি হ্যাপিয়ার দ্যান দিস। তার মানে নন্দনকে কন্ডেম করছি না, ওটা একটা কম পয়সার টিকিটে অনেক লোক দেখতে পায়, দ্যাটস এ ফেয়ার গেম, চলুন। কিন্তু চলতে দেয় না কেন? বাই ফোর্স না, নট বাই পাবলিক ডিমান্ড, বাই ফোর্স। এখন কথা হচ্ছে কি, আপনি বেঙ্গল ফাইলসের স্বাধীনতার আগের ছবি, তাকে চলতে দিলেন না কেন? ওই পোলারাইজেশন করছেন আপনি, কিন্তু আঙুল তুলছেন আমাদের উপরে। বেঙ্গল ফাইলস কেন রিলিজ হলো? অনলি বিকজ অফ দ্যাট না।
তাহলে করছেন আপনি সব পোলারাইজেশন, কিন্তু আঙুল তুলছেন বিজেপির উপরে। ওনার বিপক্ষে কোনো সাবজেক্ট থাকলে সেটা ছবি হোক বা লেখা হোক বা কোনো কার্টুন হোক বা কোনো কবিতা হোক, বিরোধী কণ্ঠস্বর তিনি রাখতে পছন্দ করেন না। এটাই কি কণ্ঠস্বর রাখতে পছন্দ করেন না, উনি গলা দাবিয়ে দেন। এটা কি বলবো, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। তবে টলিউড ইন্ডাস্ট্রি তো পরিবর্তন হওয়া দরকার তো। স্যার সব জায়গায় হওয়া দরকার, এভরিওয়্যার ইট ইজ নিডেড। বেঙ্গলে এটা খুবই দরকার। মানে এর সঙ্গে আমি একটু রাহুল প্রসঙ্গে আসছি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই, দেখো ভাই, এইটা একটুখানি সেন্সিটিভ ব্যাপার। আমাদের ভালো অভিনেতা ছিলেন, সব ছিলেন। আই উইশ দ্যাট হিজ সোল বি ইন হেভেন। এটাকে এর মধ্যে না থাকাই ভালো। ঠিক আছে, আমি এবার একদম শেষের দিকে চলে এসেছি। বিজেপি ক্ষমতা এলে মিঠুন চক্রবর্তীর ভূমিকা কীভাবে, এটা তো আপনি পরিষ্কার বলে দিয়েছেন, নিজেও বলছেন, কিন্তু সেখানেও তো আপনার কন্টেন্ডার থাকতে পারে, সেক্ষেত্রে থাকুক না। আর যদি পার্টি ডিসাইড, দ্যাট ইজ পার্টি উইল ডিসাইড। পার্টি যদি ডিসাইড করে না আমি না অন্য কেউ, ইজ ফেয়ার। আমার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশনই নেই। এটা ভাববেন না আমাকে কেউ অফার দেয়নি, বলতে পারবো না। প্রত্যেক বছর প্রত্যেক জায়গায় বড় বড় অফার দিয়েছেন। নিজে একটু খুঁজে দেখুন, দেখবেন আমি সেই অফারগুলো অন্যকে দিয়ে তৈরি করি। আমি মানে এটাও আমরা খবর পেয়েছি যে শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্যসভার সাংসদ হলো তার আগে আপনাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি সেই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন। এক্স্যাক্টলি, ফিরিয়ে দিইনি। আমি বলেছিলাম কি উনি হলেন ফার্স্ট বিজেপি, উনি ফার্স্ট এমএলএ, পড়াশোনা করার লোক, দারুণ বক্তা। আমাকে না দিয়ে আপনার এইটা নিয়ে দিয়ে দিচ্ছি, এই নামটা ফিল করুন। অ্যান্ড ওনারা সেন্টার ওটাকে অ্যাকসেপ্ট করলো, বললো কি মিঠুন বলছে যখন অ্যাকসেপ্ট। না, আপনি কি বাংলার জন্য কাজ করতে চেয়েছেন? হ্যাঁ, আমি বলেছিলাম কি আমি পার্টির জন্য কাজ করতে চাই, পার্টিকে স্ট্রং করতে চাই। পার্টি স্ট্রং হলে পরে ক্যান্ডিডেট স্ট্রং হবে, ক্যান্ডিডেট স্ট্রং হলে জেতার আশাটা বেশি হয়ে যায়। সেই জন্যই আমি দেখুন এত মাস ধরে আমি খালি কর্মী সভা করে যাচ্ছি। দলের মধ্যে থেকে যত আছে সব মনোমালিন্য কাটিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়ে। আচ্ছা, আপনি মানুষের সঙ্গে যখন মিশছেন তাদের কাছ থেকে কি ফিডব্যাক পাচ্ছেন? তারা কি জানতে চাইছে আপনার, যে কি বলছেন মানুষ? এখন বডি ল্যাঙ্গুয়েজ হ্যাজ চেঞ্জ। বলে দাদা এবার যেভাবেই হোক তৃণমূলকে হাঁটাতেই হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে উড়িষ্যা বিহারের পর এবারে বঙ্গ। অমিত শাহজিও বারবার একই কথা বলছেন। মানুষের মনে পরিবর্তন নিয়ে নানা রকম কথা প্রশ্ন আসছে। তো পরিবর্তন বললে তো আর হয় না, লড়াইটা মাঠে হবে, বুথে হবে। সেই জায়গায় আপনি বলছেন সাংগঠনিকভাবে আপনার দল তৈরি। আগামী দিনে আমাদের অপেক্ষায় থাকতে হবে যে ইভিএম যেদিনকে খোলা হবে 4 মে, সেই দিনকের জন্য আমরা তাকিয়ে থাকবো। আমরাও আশা করব যে পরিবর্তন হবে, না আবার বর্তমান শাসক দল আসবে, সেদিকে নজর রাখবো। আপনি বাংলার জনগণের জন্য এই মুহূর্তে কি বার্তা দিতে চান, সেটা দিয়ে আমি শেষ করব। আমি কিন্তু এইটুকুই বলতে চাই যে এখন সময় এসে গেছে পরিবর্তন করুন, করা দরকার। নাহলে এইটুকু আপনাদের বলে দিচ্ছি, এই রাজ্য আর সে রাজ্য থাকবে না। হয়তো আমিও থাকবো না, আপনিও থাকবেন না। সেগুলো ভেবে মাঠে নেবে সব এক ছাতা নিয়ে এসে ভোট করুন, নইলে এই বিপদ থেকে বাঁচা মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে জেতার পর আবার মুখ্যমন্ত্রী হবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বিজেপির কোন নাম সামনে আসে? আমাদের সঙ্গে মিঠুন চক্রবর্তী ছিলেন, তিনি কিন্তু বলছেন যে দল যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে কিন্তু আমি তৈরি। আমরাও অপেক্ষায় থাকলাম 2026-এর বিধানসভা নির্বাচন ফলাফল কী হয়, এবং যদি পরিবর্তন হয় তাহলে বিজেপির হয়ে মুখ্যমন্ত্রীর পদে কে আসেন। আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।